বাইরে বেশ সুন্দর একটা সন্ধে নেমেছে। দিনের সমস্ত দৌড়ঝাঁপ, ওই ট্রাফিকের আওয়াজ আর কাজের চাপ এখন ধীরে ধীরে থিতিয়ে আসছে। হ্যাঁ, চারপাশটা এখন অনেকটাই শান্ত। একটা অদ্ভুত নিস্তব্ধতা তৈরি হচ্ছে। একদম। আর আজকের এই সময়টা একটু শান্ত হয়ে বসার জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তার মেজাজটাই হলো এমন। মানে একটু মোহময় আর শান্ত ধরনের, তাই তো? ঠিক তাই। এমন একটা গল্পের বুনন যেখানে মনে হবে এর একটা বাক্য বা ধরুন একটা শব্দও মিস করা ঠিক হবে না। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদের কাছে অনুরোধ, চারপাশের ব্যস্ততা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখুন। আজকের এই সন্ধ্যাটা শুধু আমাদের এই আলোচনার জন্য তুলে রাখুন। একদমই। আজ আমাদের হাতে যে উৎস উপাদান বা পাণ্ডুলিপিটা রয়েছে সেটার নাম হলো মিষ্টির শহর, কলকাতার মিষ্টির ইতিহাস। নামটা শুনলেই কেমন একটা নস্টালজিয়া কাজ করে। হ্যাঁ, আর এটা শুধু কোনো রান্নাবান্না বা সাধারণ খাবারের ইতিহাস একেবারেই নয়। হুগলি নদীর পাড় থেকে ভেসে আসা ভোরের আলো আর পুরনো শহরের গলি থেকে দুধ ফোটার গন্ধ কিভাবে একটা গোটা সংস্কৃতির রূপ নিল, আজ আমরা মূলত সেটাই খুঁজব। আর এই খোঁজার যাত্রাতেই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনার আসল মিশন। মানে ওই শহরের আত্মার খোঁজ। একদম ঠিক। আমাদের হাতে থাকা স্ক্রিপ্টটা ঘাঁটতে গিয়ে বারবার একটা জিনিস মনে হচ্ছিল, কলকাতার মতো এত পুরনো একটা শহরের আত্মা আসলে কোথায় বাস করে। বাইরে থেকে দেখলে তো মনে হয় এ শহর মানেই প্রচুর পুরনো ইটের গাঁথনি, ভাঙাচোরা বাড়ি বা ট্রাফিক জ্যাম। ঠিক, কিন্তু এই পাণ্ডুলিপিটা আমাদের দেখাচ্ছে যে এই শহরের আসল পরিচয় কোনো পাথরে খোদাই করা নেই। এর আত্মা লুকিয়ে আছে মানুষের স্মৃতিতে, জিভের স্বাদে, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এক টুকরো মিষ্টির ভেতরে। হ্যাঁ, এক টুকরো মিষ্টির ভেতরে। আজ আমরা এই গল্পটাই তুলে আনব যে কিভাবে একটা নিতান্তই সাধারণ খাবার একটা গোটা শহরের আর কোটি কোটি মানুষের আবেগের সমার্থক হয়ে উঠল। মিষ্টি কিভাবে শুধু পেট বা জিভ ভরানোর গণ্ডি পেরিয়ে আমাদের উত্তরাধিকার হয়ে দাঁড়ালো, সেটাই আজকের মূল আকর্ষণ। এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে আমরা মিষ্টির এত বড় একটা ঐতিহ্যের কথা বলছি, ইতিহাস ঘাটলে তো দেখা যায় এর শুরুটা মোটেই কোনো জাঁকজমকপূর্ণ জায়গা থেকে হয়নি। না, একেবারেই না। মানে আজকের দিনে আমরা রাস্তায় বেরোলেই যেমন মোড়ে মোড়ে কাঁচের শোকেসে সাজানো বাহারি মিষ্টির দোকান দেখি, লাইট জ্বলছে, সুন্দর ট্রেতে সাজানো। আদি যুগে তো বিষয়টা একেবারেই সেরকম ছিল না। একদমই ছিল না। বরং শুরুটা হয়েছিল অত্যন্ত সাধারণ এবং খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে, সাধারণ মানুষের ঘরের ওই নিভৃত উঠোন থেকে। বাংলার গ্রাম্য জীবনের কথা বলছেন তো? হ্যাঁ, এই বিষয়টা বোঝার জন্য আমাদের একটু প্রাচীন বাংলার গ্রাম্য জীবনের দিকে তাকাতে হবে। ধরুন, মাটির উনুন জ্বলছে আর তার ওপর বিশাল বড় একটা কড়াইতে ঘন্টার পর ঘন্টা ধরে দুধ ফুটছে। আর সেই দুধ জাল দিয়ে ঘন ক্ষীর বানানো হচ্ছে। ঠিক, তার সাথে মেশানো হচ্ছে খাঁটি গুড়। এই যে দুধ জাল দেওয়া আর গুড়ের সাথে তার মিশ্রণ ঘটানো, এই সাধারণ ঘরোয়া প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বাংলার বিখ্যাত সন্দেশের একদম আদিম রূপটির জন্ম হয়েছিল। তখন তো কোনো আধুনিক যন্ত্রপাতি বা ফ্রিজ ছিল না। ছিল না, আর বাণিজ্যিক কোনো চিন্তাভাবনাও ছিল না যে এটা বিক্রি করে পয়সা রোজগার করতে হবে। তার মানে পুরোটাই ছিল একটা ঘরোয়া ব্যাপার, আপনজনদের জন্য কিছু একটা তৈরি করার আন্তরিকতা। ঠিক তাই। আর এই জায়গাটাতেই বাংলার সাথে মিষ্টির একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা ইমোশনাল কানেকশন। একদম। এই ভূমি মিষ্টিকে কখনোই শুধু একটা খাবার হিসাবে দেখেনি, এটা হয়ে উঠেছিল স্নেহ, ভালোবাসা এবং আতিথেয়তার একটা প্রতীক। এই ব্যাপারটা কিন্তু বেশ চমকপ্রদ। একটু ভেবে দেখলে অবাক হতে হয় যে এই বাংলায় কত বড় বড় রাজনৈতিক আর সামাজিক পরিবর্তন এসেছে। অনেক পট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, ধরুন পাল বংশের রাজত্ব এসেছে, তারপর সেন বংশ শাসন করেছে, নবাবদের আমল এসেছে, কত মসনদ হাতবদল হয়েছে। এমনকি ধর্মেরও ব্যাপক রূপান্তর ঘটেছে। ঠিক, কিন্তু এত সব উত্থান পতন আর ভাঙা গড়ার মাঝেও বাঙালির একটা জিনিস বদলায়নি, দুধের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, আর এই ভালোবাসাটা এতটাই গভীরে প্রথিত ছিল যে শাসন ব্যবস্থা বদলালেও বাংলার ঘরের ওই উনুনের দুধ ফোটার দৃশ্যটা বদলায়নি। মিষ্টি এই মাটিতে আক্ষরিক অর্থেই একটা অনুভূতি হয়ে থেকেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। কিন্তু এখানে আমার একটা খুব বড় প্রশ্ন আছে। এই যে আমরা দুধ, ক্ষীর আর গুড়ের আদিম যুগের কথা বললাম, এখান থেকে আজকের এই ছানার মিষ্টির যুগে আমরা এলাম কিভাবে? এটা একটা দারুণ পয়েন্ট।
কারণ প্রাচীন বাংলায় তো ছানার কোনো চলই ছিল না। আমরা তো জানি ছানা ব্যাপারটা ওই ১৭ শতকের দিকে পর্তুগিজদের হাত ধরে আসে। হ্যাঁ, আর এটাই হলো বাংলার মিষ্টির ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আসল চমকটাই এখানেই। ১৭ শতকে বাংলায় যখন পর্তুগিজদের আগমন ঘটে, তারা শুধু নিজেদের বাণিজ্য করতেই আসেনি, সাথে করে নিয়ে এসেছিল তাদের খাদ্যাভ্যাস। তারা এসে বাঙালিদের দেখালো যে কিভাবে দুধের মধ্যে অম্ল বা টক জাতীয় কিছু মিশিয়ে দুধকে ফাটিয়ে ছানা তৈরি করা যায়। ঠিক। আরে দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনি বলছেন সেকালের মানুষ দুধ ফাটানোর ব্যাপারটা জানতই না, বা জানলেও সেটাকে স্বাভাবিকভাবে নেয়নি? একদমই স্বাভাবিকভাবে নেয়নি। একটু ভেবে দেখলে তো ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। দুধ ফাটানোতে তো দোষের কিছু নেই। আজকের দিনে দাঁড়িয়ে দোষের মনে না হলেও তৎকালীন সনাতন সমাজ ব্যবস্থায় এটা একটা বিশাল বড় ট্যাবু বা নিষিদ্ধ ব্যাপার ছিল। কিন্তু কেন? দুধকে তো ভালো জিনিসই মনে করা হতো। ভালো মানে অত্যন্ত পবিত্র বলে মনে করা হতো। দুধ সরাসরি দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হতো পুজোয়। আচ্ছা। তাই সেই পবিত্র দুধকে কৃত্রিমভাবে ইচ্ছে করে বিকৃত করা বা ফাটিয়ে ফেলাকে তৎকালীন সমাজ ও ধর্ম সরাসরি অপবিত্র বা পাপ বলে আখ্যা দিয়েছিল। বাপরে, তার মানে তারা ছানাকে মেনে নিতেই পারেনি? একদমই না। তাদের কাছে দুধ ফাটানো মানে দুধকে নষ্ট করে ফেলা, আর নষ্ট জিনিস কখনো দেবতাকে দেওয়া যায় না, মানুষের খাওয়ারও যোগ্য নয়। এটা তো সাংঘাতিক কথা। তার মানে যে ছানাকে আজ আমরা বাংলার মিষ্টির প্রাণভোমরা বলি, একটা সময় সেটাকেই সমাজ অপবিত্র বলে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। হ্যাঁ, এটা রীতিমতো ধর্ম বনাম সময়ের একটা সংঘাত ছিল। আর সেই সংঘাতে শেষ পর্যন্ত সময় জিতেছে। ঠিক তাই, ধর্ম বা সমাজ যাকে অপবিত্র বলে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, সময় যেন তাকেই ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছিল। সময়ের বিচারে এই ছানাই হয়ে উঠেছিল বাংলার মিষ্টি শিল্পের সবচেয়ে বড় বিপ্লব। সত্যিই তাই। নতুনত্ব বা কোনো উদ্ভাবনাকে যখন সমাজে প্রথম আনা হয়, তখন প্রায়শই তাকে প্রবল বাধা বা বিরোধিতার সম্মুখীন হতে হয়। মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে চায় না। কিন্তু সেই নতুনত্বের মধ্যে যদি সত্যি কোনো জোর থাকে, তবে তা একসময়ের সমস্ত বাধা পেরিয়ে একটা সংস্কৃতির একদম অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। পর্তুগিজরা হয়তো এসেছিল মশলার খোঁজে, কিন্তু তাদের শেখানো এই ছানাই শেষ পর্যন্ত বাংলার মিষ্টিকে গোটা পৃথিবীর মানচিত্রে একটা অভাবনীয় জায়গায় পৌঁছে দিয়েছিল। অসাধারণ একটা বিবর্তন। আর এই ছানার বিপ্লবের পথ ধরেই তো আমরা চলে আসি ১৯ শতকে, যেখানে আর এক অবিস্মরণীয় ইতিহাসের জন্ম হয়। নবীনচন্দ্র দাশের গল্প। হ্যাঁ, ১৯ শতকের উত্তর কলকাতা, পুরনো সাবেকি শহর। আর সেখানে এক সাধারণ ময়রা বা কারিগরের ভেতরে তৈরি হচ্ছে একটা প্রবল জেদ। এমন একটা মিষ্টি বানানোর স্বপ্ন যা আগে কেউ কখনো দেখেনি। নবীনচন্দ্র দাশের এই গল্পটা শুধু মিষ্টি তৈরির গল্প নয়, এটা একজন মানুষের অদম্য অধ্যবসায়ের গল্প। দুধ আর ওই পর্তুগিজদের শেখানো ছানা নিয়ে তিনি দিনের পর দিন, রাতের পর রাত নিরলস পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন। আমি তো ভাবছি ওই সময়ের কথা যখন উনি বারবার ব্যর্থ হচ্ছেন। একটু ভেবে দেখুন তো অবস্থাটা। হ্যাঁ, কতটা হতাশার হতে পারে। উনুনের আছে গরমে ঘেমে একসা, উনি ছানার গোল্লা পাকিয়ে চিনির ফুটন্ত রসে ফেলছেন, আর সেটা বারবার ভেঙে গলে যাচ্ছে। পাড়ার লোক হয়তো ভাবছে, এই লোকটা পাগল হয়ে গেছে, রোজ রোজ এত দুধ আর ছানা নষ্ট করছে। হতাশাটা তো চরম পর্যায়ে যাওয়ার কথা। অবশ্যই, দিনের পর দিন এই ব্যর্থতা দেখাটা মোটেও সহজ ছিল না। ছানা ভেঙে যেত, রসে দিলে গলে একদম মিশে যেত, কিন্তু নবীনচন্দ্র হাল ছাড়েননি। উনি তো চেষ্টা চালিয়েই গেলেন। হ্যাঁ, তিনি ছানার জল ঝরানোর কৌশল, রস কতটা ঘন বা পাতলা হবে, এইসব নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়ে গেলেন। আর সেই অসংখ্য ব্যর্থতা এবং পরিশ্রমের পর শেষ পর্যন্ত জন্ম নিল এক অভাবনীয় সৃষ্টি। ফুটন্ত রসে আর ছানা ভাঙল না, বরং স্পঞ্জের মতো ফুলে উঠল। তৈরি হলো এক গোল সাদা বিস্ময়, যাকে আমরা আজ রসগোল্লা নামে চিনি। ব্যর্থতা থেকে কিভাবে একটা ইতিহাস তৈরি হতে পারে, এটা তার একটা টেক্সটবুক উদাহরণ। কিন্তু এখানে একটা জিনিস ভাবার মতো, রসগোল্লা কি সত্যিই শুধু একটা মিষ্টি? একদমই না।
আর এখানেই এই আবিষ্কারের আসল মাহাত্ম্য। রসগোল্লা শুধু একটা মিষ্টি হয়ে থাকেনি, এটা হয়ে উঠেছিল সমগ্র বাংলার আত্মপরিচয়। হ্যাঁ, যখন কেউ বাংলার কথা ভাবে, কলকাতার কথা ভাবে, তখন অবধারিতভাবেই এই সাদা রসের টইটম্বুর মিষ্টিটার কথা তাদের মনে আসে। একজন সাধারণ মানুষের জেদ আর সৃষ্টিশীলতা কিভাবে একটা গোটা জাতির, একটা সম্প্রদায়ের পরিচয়ে পরিণত হতে পারে, রসগোল্লা তারই জ্বলন্ত প্রমাণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, গল্পটা কিন্তু নবীনচন্দ্র দাশের ওই ছোট্ট মিষ্টির দোকানে আটকে থাকেনি। না, এটা একটা বড় রূপ নিয়েছিল। এই আবিষ্কারের পর থেকে মিষ্টির দুনিয়ায় রীতিমতো একটা কর্পোরেট বা প্রাতিষ্ঠানিক বিপ্লব শুরু হয়ে যায়। হ্যাঁ, ওনার সুযোগ্য উত্তরসূরি কেসি দাসের হাত ধরে। ঠিক, নবীনচন্দ্রের সেই উত্তরাধিকার নিজের কাঁধে তুলে নিলেন কেসি দাস। তিনি বুঝতে পেরেছিলেন যে রসগোল্লা শুধু একটা সাধারণ দোকানের পণ্য হয়ে থাকতে পারে না, একে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। কেসি দাসের এই ব্যবসায়িক দূরদৃষ্টিটা সত্যিই প্রশংসনীয়। উনি শুধু একজন ময়রা ছিলেন না, উনি ছিলেন একজন ভিশনারি এন্টারপ্রেনার। উনি রসগোল্লাকে কৌটাজাত বা ক্যানিং করার পদ্ধতি উদ্ভাবন করলেন। 19 শতকের শেষ দিকে বা 20 শতকের শুরুতে দাঁড়িয়ে একটা পচনশীল মিষ্টিকে ভ্যাকিউম ক্যানিং করে বাংলার গণ্ডি পেরিয়ে দূর দূরান্তে, এমনকি বিদেশেও পাঠিয়ে দেবার ব্যবস্থা করা, এটা কিন্তু সেকালের নিরিখে একটা বৈপ্লবিক চিন্তাভাবনা ছিল। সত্যি তাই। একটা মিষ্টিকে কৌটো ভরে ফেললে সেটা শুধু আর খাবার থাকে না, সেটা একটা ব্র্যান্ড হয়ে যায়। বাংলার কালচারটা এক্সপোর্ট হতে শুরু করলো। আবার দেখুন, ঠিক একই সময়ে ওই 19 শতকেই শহরের অন্য প্রান্তে কিন্তু আরেকটা নীরব বিপ্লব ঘটছিল। ও হ্যাঁ, ভীমচন্দ্র নাগের কথা বলছেন। ঠিক, সেখানে ব্যবসার পাশাপাশি মিষ্টিকে আক্ষরিক অর্থেই শিল্প বা আর্টের পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন ভীমচন্দ্র নাগ। ওনার অবদানটা কিন্তু আবার অন্য রকমের। উনি সন্দেশকে শুধু একটা মিষ্টির জায়গা থেকে তুলে এনে একটা নান্দনিক রূপ দিলেন। আমরা যে বলি না আর্ট ফর্ম, ভীমচন্দ্র নাগের সন্দেশ ছিল ঠিক তাই। কাঠের তৈরি সুন্দর সুন্দর ছাঁচ ব্যবহার করে সন্দেশকে মাছের আকার দেওয়া, ফুলের আকার দেওয়া, তাতে নিখুঁত নকশা ফুটিয়ে তোলা, এইগুলো উনি শুরু করলেন। মানে তখন আর শুধু স্বাদের ব্যাপার রইল না, চোখের দেখায় কতটা সুন্দর লাগছে সেটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ঠিক ধরেছেন। যেমন একজন কবি শব্দ দিয়ে কবিতা লেখেন, একজন ভাস্কর পাথর খোদাই করে মূর্তি গড়েন, ঠিক তেমনি এই ময়রা বা কারিগররা ছানা, চিনি আর কাঠের ছাঁচ দিয়ে শিল্পের জন্ম দিচ্ছিলেন। কেসি দাস বা ভীমচন্দ্র নাগের মতো মানুষেরা বুঝতে পেরেছিলেন যে মিষ্টি হল এই শহরের মানুষের রুচি, আভিজাত্য এবং সৌন্দর্যবোধের আয়না। তারা মিষ্টি তৈরি করাটাকে একটা আস্ত সংস্কৃতিতে পরিণত করেছিলেন। এতক্ষণ আমরা মিষ্টির ইতিহাস, ব্যবসা আর শিল্পের কথা বললাম, কিন্তু এই সবকিছু শেষে গিয়ে কোথায় মেশে জানেন? কোথায়? এই শহরের প্রতিদিনের জীবনের সাথে। আজকে যারা শুনছেন তারা একবার কলকাতার চেনা ছবিগুলোর কথা ভাবুন। রাস্তার বুক ছিঁড়ে ছুটে চলা পুরনো ট্রাম লাইনের সেই পরিচিত শব্দ, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের পাতা থেকে ভেসে আসা অদ্ভুত সুন্দর গন্ধ, শরৎকালের বাতাসে ভেসে আসা দুর্গাপুজোর সেই গলগমে ঢাকের আওয়াজ, কিংবা কোনো আনন্দমুখর সন্ধ্যায় বিয়ের মণ্ডপ থেকে ভেসে আসা শঙ্খধ্বনি। শহরের এই দৃশ্যপটগুলোর একটা অদ্ভুত মায়া আছে, তাই না? অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হলো, এই সব কিছুরই একটা চূড়ান্ত গন্তব্য আছে। এই শহরের যত আনন্দ, যত উৎসব, যত স্মৃতি, তার সবকিছু শেষে একটা জিনিস এখানে একেবারেই অনিবার্য। আর কা হলো মিষ্টিমুখ। সন্তানের জন্ম হোক, পরীক্ষায় ভালো রেজাল্ট হোক, প্রথম চাকরি হোক বা বিয়ের আসর, মিষ্টি ছাড়া এই শহরে যেন কোনো উদযাপনই সম্পূর্ণ হয় না। এই মিষ্টিমুখ প্রথাটার নেপথ্যে কিন্তু বাঙালি দর্শনের একটা খুব গভীর আর সুন্দর দিক লুকিয়ে আছে। সেটা কি রকম? বাঙালি মনস্তত্ত্ব গভীরভাবে বিশ্বাস করে যে জীবনের শেষ কথাটা কখনো তিক্ত হতে নেই। বাহ, সুন্দর একটা কথা। জীবন মানেই তো আলো আধারি, সুখ দুঃখের মিশ্রণ, কত চড়াই উতরাই থাকে। কিন্তু যখন কোনো কিছুর সমাপ্তি ঘটে, সেটা কোনো শুভ অনুষ্ঠান হোক, কোনো দীর্ঘ আলাপচারিতা হোক, বা সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর রাতে ঘরে ফেরাই হোক, সেই সমাপ্তির রেশটা যেন সবসময় মধুর হয়, স্নিগ্ধ হয়। অর্থাৎ মিষ্টিটা এখানে শুধু একটা ডেজার্ট বা শেষ পাতের খাবার নয়, এটা একটা ইমোশনাল সিল মোহর। এক্স্যাক্টলি, এটি মানুষের সাথে মানুষের, সময়ের সাথে স্মৃতির একটা মধুর সংযোগ তৈরি করে। এই কারণেই শহরের প্রতিটি স্মৃতির সাথে, প্রতিটি আবেগের সাথে মিষ্টি এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মিষ্টি এখানে মানসিক শান্তি এবং শুভ কামনার প্রতীক।
দারুণ বলেছেন। আজকের এই শান্ত সন্ধ্যার আলোচনায় আমরা ইতিহাস থেকে শুরু করে দর্শন সবটা ছুঁয়ে গেলাম। একটা জিনিস কিন্তু এখন আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার। মিষ্টি আসলে শুধু চিনি, গুড়, দুধ বা ছানার কোনো রাসায়নিক মিশ্রণ নয়। না, এটা বহমান সময়কে এক টুকরো স্বাদের ফ্রেমে বন্দি করে ধরে রাখার এক নিরন্তর আবেগঘন চেষ্টা। যখন আমরা একটা রসগোল্লা দেখি তখন বোঝা উচিত যে ওটা শুধু ছানা আর চিনির রসে তৈরি কোনো সাধারণ গোলক নয়। ওর ভেতরে অত্যন্ত সযত্নে লুকিয়ে আছে একটা গোটা শহরের ইতিহাস, নবীনচন্দ্র দাশের মতো কারিগরদের নাছোড়বান্দা জেদ আর অজস্র ব্যর্থতার গল্প। কলকাতা শহর আজও তার প্রতিটি মিষ্টির মধ্যে দিয়ে যেন আমাদের একটাই কথা বলে যায়, যতদিন মানুষ স্মৃতি ধরে রাখবে ততদিন কলকাতা মিষ্টি বানাবে। স্মৃতির সাথে মিষ্টির এই যে অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাই কলকাতাকে সত্যিকারের মিষ্টির শহর করে তুলেছে। আর ঠিক এই জায়গাটাতেই আমি আজকে শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। সেটা কি? আজ রাতে বা কাল সকালে যখন আপনারা একটা মিষ্টি মুখে দেবেন, একটু সময় নিয়ে ভেবে দেখবেন আপনারা কি সত্যি শুধু একটুখানি ছানা আর চিনি খাচ্ছেন, নাকি সম্পূর্ণ অজান্তেই ওই এক টুকরো মিষ্টির মধ্যে দিয়ে আপনারা আপনাদের পূর্বপুরুষদের ফেলে আসা স্মৃতি, একটা গোটা শহরের লুক্কায়িত ইতিহাস এবং শত শত বছরের একটা সাংস্কৃতিক বিবর্তনকে নিজের ভেতরে গ্রহণ করছেন। যে খাবারটা আমরা খাচ্ছি সেটা কি কেবলই আমাদের শরীরের ক্ষুধা মেটাচ্ছে, নাকি আমাদের আত্মাকেও অনন্তকালের কোনো এক সুতোর সাথে বেঁধে দিচ্ছে? এই ভাবনাটা মাথায় নিয়ে পরের বার মিষ্টির স্বাদটা কেমন লাগে সেটা একবার যাচাই করে দেখবেন। সত্যি এমন একটা দৃষ্টিকোণ থেকে মিষ্টিকে দেখলে হয়তো এর স্বাদটাই পাল্টে যাবে। একটা সাধারণ মিষ্টির পেছনে যে এতটা গভীর দর্শন আর ইতিহাস লুকিয়ে থাকতে পারে, সেটা আজকের এই আলোচনা না হলে হয়তো জানাই হতো না। আজকের এই মোহময় আর চিন্তা ও দ্রেককারী যাত্রা আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, চারপাশের কোলাহলের মাঝেও নিজেদের শেকড়ের স্বাদগুলোকে যত্নের সাথে বাঁচিয়ে রাখবেন। আবার কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো গভীর আলোচনায়।